আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য যারা নতুন মার্চ মাসে অ্যাপ্লাই করছে এবং তারা বুঝতে চায় যে আমি অ্যাপ্লাই করার পর আমার নলেজটার মানে আমি যার মাধ্যমে ইতালি যেতে চাচ্ছি তার থেকে আমি কী কী ডকুমেন্ট পাবো, আসলে প্রসেসের জন্য কী কী ডকুমেন্ট আমাদের দেওয়া হয়। সে অনেকের কাছে শুনতেছি নলেজটাটা কী, কী কী পদে অ্যাপ্লাই করা যায় বা কী কী কোথায় বা কী কী প্রসেসে অ্যাপ্লাই করা যায়। তো এগুলো নিয়ে টুকটাক আজকের ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি বলতে চাই যে আমরা কয়ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ডোমেস্টিকভাবে অ্যাপ্লাই করতে পারি, স্পন্সরের অনুসারে মানে কারখানার কাজ এইসবের জন্য অ্যাপ্লাই করতে পারি, এগ্রিকালচারের জন্য অ্যাপ্লাই করতে পারি। আরেকটা আছে কোটা, সেটা হইতেছে কলডিটা, সেটাও এগ্রিকালচারের মাধ্যমে হয়। সেটার ভিতরে আমরা এপ্লাই করতে পারি। তো এগ্রিকালচার ২ টা আছে। একটা হচ্ছে নরমাল এগ্রিকালচার, একটা হইতেছে যে কলডিটা যেটাকে বলা হয়। তো এটা হইতেছে কলডিটেটের জন্য থেকে আলাদা, কারণ এটার একটা কোটা থাকে। এটা ওই দেশেরই কিছু পার্সন এটার জন্য করতে পারে। মানে কিছু লাইক ধরেন একটা ছোটখাটো যদি এক্সাম্পলে বুঝাইতে চাই, ধরেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে যদি কেউ এপ্লাই করতে চায়, তো তাদের পোলাপাইনি পারবে। সো এরকম কিছু একটা আছে প্রসেস। তো ওদের এটা সম্পূর্ণ বিষয়টা না জানলে চলবে। জাস্ট ওদের একটা কিছু পার্সন এটাই করতে পারে। সো সেই কোড হইতেছে কল দিটা বলা হয়। আর বাকি জিনিসগুলো হচ্ছে যেটা আমাদের যে স্পন্সর, ডোমেস্টিক আর এগ্রিকালচার যেটা আমাদের নরমাল এপ্লাই করা হয় সেটা। তো যখন আমাদের কারো সাথে ডিল হবে যে সে আমাকে নিয়ে যাবে, তো সে কী করে আমাদের থেকে পাসপোর্ট কপিটা নেয়। পাসপোর্ট কপিটা নেওয়ার পরে সে কী করে ইটালিতে থাকা তার যেই উকিল আছে কিংবা তার যে পরিচিত মানুষ আছে তাদের কাছে আপনার এই পাসপোর্টের কপিটা পাঠায় দেওয়া হয়। তারপর তারা যেদিন অ্যাপ্লাই ডেট থাকে, লাইক রিসেন্ট যেই ডেটটা ছিল বিদেশে যাওয়ার জন্য যেই শ্রমিকের জন্য যে অ্যাপ্লাইটা ছিল সেটা ছিল মার্চের ২৫ তারিখ। তো সেই মার্চের ২৫ তারিখে যদি অ্যাপ্লাইটা করা হয়, তো সেই অ্যাপ্লাইটা করা উকিল বা যেই অ্যাপ্লাইটা করুক, করার পর কিন্তু সেখানে থেকে সার্ভার থেকে একটা পিডিএফ দেওয়া হয়। আর সেই পিডিএফের ভিতরে যার নামে অ্যাপ্লাই করা হয় এবং যেই মালিকের নামে এটা অ্যাপ্লাইটা করা হয় তাদের নাম কিন্তু এখানে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে দেখতেছেন কয়টা বাজে অ্যাপ্লাই করা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে যে ২৫ তারিখে ২০২৪ মার্চ মাসে ৯টা ২৭ মিনিট এবং ৫৯ সেকেন্ডে কিন্তু এটা অ্যাপ্লাইটা করা হয়েছে। তারপর এটা কি এগ্রিকালচারে করা হয়েছে নাকি স্পন্সরে করা হয়েছে, মানে কোন প্রসেসে করা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকে। এখানে দেওয়া আছে সিএস ট্যাগ। সিএস ট্যাগ দিয়ে বোঝানো হচ্ছে এখানে এটা হইতেছে এগ্রিকালচার। এখন যদি আপনার প্রশ্ন থাকে যে স্পন্সরের ক্ষেত্রে উল্লেখ করা থাকবে B2020, এই কথাটা যখন এখানে উল্লেখ করা থাকবে এই অংশে, তখন আপনারা বুঝবেন এটা স্পন্সরের। এখন এটা তো পাইলাম, এটা পাওয়ার পরে আমার যে নলেজটা আসছে সেটা আমি কীভাবে বুঝতে পারবো? তো নলেজটা যখন আসবে তখন আপনাকে এরকম ডকুমেন্ট দেওয়া হবে। এরকম ডকুমেন্টের ভিতরে আপনার এই যে লেখা আছে পোর্ট অ্যান্ড, এখানের ভিতরে আপনার নলেজটা নাম্বারটা দেওয়া থাকবে। নলেজটা নাম্বারটা এখানে দেওয়া থাকবে। আর আপনার নলেজটাটা কিসের মাধ্যমে হচ্ছে সেটাও এখানে উল্লেখ করা থাকবে, যে এখানে যেমন দেওয়া আছে B2020। আর এটা হইতেছে কলডিটা। কলডিটা থেকে এখানে কিন্তু ওই সি ট্যাগের কথাটা উল্লেখ করা নাই। তো এখানে লেখা থাকতো এই কথাটা লেখা থাকতো যে সিএস ট্যাগ, তারপরে এখানে লেখা থাকতো সিএস ট্যাগ। আর যদি এটা স্পন্সর, যেহেতু স্পন্সরের জন্য যে B2020, আর যেহেতু এটা কলডিটার ভিতরে এরকম কিছু উল্লেখ যোগ্য কিছু লেখা থাকে না, এরকম অবস্থায় থাকে এটা। আর আর যে প্রশ্নগুলো হইতেছে যে এইটা আপনার যে নলেজটা নাম্বারটা এখানে থাকে, যার নামে উঠছে সেখানে তার নামটা থাকবে, তার জন্মসালটা থাকবে, তার রেসিডেন্সিয়াল যে রেসিডেন্ট যে কান্ট্রি সে বাসিন্দা সেই কান্ট্রির নামটা দেওয়া থাকবে। আর এটা হইতেছে বলতেছে আবারও এটা কলডিটার নলেজটার যেই কপিটা আছে সেটা অরিজিনাল। আর এটা হইতেছে স্পন্সরের সবসময় ২ পেজের হয়, আর কলডিটা বা এগ্রিকালচারের হয় ১ পেজের। তো এখানে আমরা যদি যাই এখন স্পন্সরে দেখেন ২ টা যে ২ পেজের ইটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু এখানে এইখানের ভিতরে কিন্তু উল্লেখ করা আছে তার নলেজটার নাম্বারটা, এইখানেই বাকিটা থাকে। তারপর তার মালিকের ইনফরমেশন দেওয়া থাকে। মালিক ইনফরমেশন দেওয়ার পর এখানে দেওয়া থাকে যার নলেজটা উঠছে, যে শ্রমিক হিসেবে যাইতেছে তার ইনফরমেশন এখানে দেওয়া থাকে। আর এখানে কিছু আইনি বিষয়গুলো বলা থাকে যে কোন আইনের ভিতরে সে এখানে কাজ করবে না করবে, বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে। এই আর কি, এটা হইতেছে স্পন্সরের যেই ডকুমেন্টটা আছে এটা আপনাকে তারপর সে দিবে, যে আপনাকে নিয়ে যাবে।
আর আপনাকে যেদিন আর যিনি এগ্রিকালচার থাকে এমন একটা 1 পেজের PDF পাঠানো হবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন কালার কপি। স্পন্সর হলে সেটা আপনারা 2 পেজ করে রাখবেন কালার কপি। এখন আমরা তো জানলাম যে আমাদের প্রথমে যখন অ্যাপ্লাইটা করা হয় নলেজটার আগে, তো সেটা আমাদের যেটা দেওয়া হয় এটা হচ্ছে রিসিভোতা, এটার নামটা বলা হয় আর কি। তো এটা আপনারা প্রথমে দেওয়া হবে। আর তারপরে যখন আপনার নলেজটা এসে পড়বে যে আপনার ডকুমেন্টটা সাবমিট করার পর আপনার আসলে নলেজটা পাইছেন, আপনি সেখানে কাজ করতে যাওয়ার জন্য একটা যে প্রথম ধাপটা আছে সেটা আপনি পাইছেন, সেটা হইতেছে এইটা। তো অনেকে আবার এই নলেজটা নাম্বারটা পাওয়ার পরও অনেকে রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার কারণ হইতেছে অনেক মানে অসৎ মানুষ আছে যারা কি করে, এই নলেজটা নাম্বারটা ধরেন এখন উঠছে, এখানে ধরেন এমডি আবদুল্লাহ তার নামে উঠছে, কিন্তু সে এই নলেজটা নাম্বারটা কি করছে, রহিম এমনি রহিমের নামে সে এটা একজনকে এডিট করে পাঠিয়ে দিছে। তো সে তো নলেজটা নাম্বার পায় খুশি, সে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেল টেল করে বা ফর্ম সাবমিট করে দিছে। তো সেক্ষেত্রে কী হইতেছে, তখন তারা দেখতেছে VFS যখন এটা চেক করতেছে, অ্যাম্বাসির ইসের মাধ্যমে, ইটালির সার্ভারের মাধ্যমে এটা চেক করতেছে যে আসলে কি এই নলেজটা নাম্বারটা কি এই মানুষটার কিনা। যখন দেখতেছে নাম মিলতেছে না, দেওয়া আছে এটা এমডি আব্দুর রহমানের, কিন্তু দিয়ে দিচ্ছে নলেজটা নাম্বারটা রহিমের, তখন কিন্তু রহিমকে কিন্তু এটা রিজেক্ট করা হইতেছে। আব্দুর রহমানের কিন্তু কোনো প্রবলেম হইতেছে না, কারণ আব্দুর রহমানের সাথে এটা কিন্তু সার্ভারে তার ইনফরমেশন পেয়ে গেছে। কোন ইনফরমেশন পেয়ে গেছে, কারণ এখানে ভিতরে দেখেন তার জন্মসাল, তারপর সে তার লোকেশন আর তার নাম সব কিছু কিন্তু ম্যাচ করছে। আর পাসপোর্ট ইনফরমেশন তো দেওয়া থাকেই, তো এখানে দেখবেন এই 3টা জিনিসই দেওয়া থাকে, যে যে এখানে যেটা বলছি এই 3টায় এখানে ইনফরমেশনগুলো দেওয়া থাকে। এখন তারপরে আবার অনেকে আছে যাদের নিজের নামেই নলেজটা নাম্বারটা তারপরও রিজেক্ট করে। তো সেই ক্ষেত্রে রিজেক্টের বিষয়টা হইতেছে কি, মাঝে মাঝে দেখা যায় সার্ভারে যাওয়ার পরে দেখে যে তার নলেজটা নাম্বারটা ঠিক ছিল, কিন্তু সেটা এখন ক্লোজ করে দেওয়া হয়েছে। তো সেটা ওই দেশের উকিলের সাথে ওনারের যে সম্পর্কটা আছে, তারা কিছু ভুল বুঝাবুঝি কিংবা তাদের লেনদেনে কোনো ঝামেলা হইলে তখন কিন্তু দেখা যায় যে অনেকের নলেজটা হোল্ডারও কিন্তু রিজেক্ট খাওয়ার একটা কারণ হইতেছে, ধরেন উকিলের সাথে একটা তাদের ডিল হয়েছে, এত টাকা দিতে হবে, কারণ সবাই তো একটা প্রসেসের মাধ্যমে টাকা নেয়। মালিকের হয়তো মানুষ লাগতেছে না, কিন্তু তার একটা কোম্পানি আছে, তো সে হয়তো একটা পরিমাণ টাকা উকিলের থেকে নিতেছে। তো উকিলের সাথে যদি তার ডিলটা মানে পারফেক্টলি না হয়, মন মতো না হয়, তারা কী করতেছে, তারা কিন্তু অনলাইনে যেয়ে কিন্তু তার এই যে কোম্পানিতে যে লোকটা লাগবে সেটা কিন্তু তারা ক্যান্সেল করে দিতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যেতেছে বাংলাদেশি যে মানুষটা আছে অগ্রিম কিছু টাকা দিছে, সে তার টাকাটা কিছুটা ধরা খাইতেছে। আর উকিলে কী করতেছে, ওই কিছু টাকা পরিমাণ তাকে কম দেওয়ার কারণে, ধরেন আপনার থেকে সে নিছে 1 লাখ টাকা ঠিকই, তো উকিলে কী করছে, তাকে দিয়ে দিছে যে ধরেন 50,000 দেওয়ার কথা ছিল, দিছে 30,000। এইরকম অনেক হয় লেনদেনের ইসের কারণে, কিন্তু অনেকে আছে নলেজটা নাম্বারটা আসল পাওয়ার পরেও কিন্তু রিজেক্ট খায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নলেজটা নাম্বার অনেকেই চিন্তা করেন যে নলেজটা নাম্বারটা কি চেক করা যায় কিনা। বাংলাদেশ থেকে মানে পাবলিকলি কোনো ওয়েবসাইট নাই যেটার মাধ্যমে আমরা চেক করতে পারবো। যদি আমি কখনো পাই, সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর তারপরে প্রশ্ন আসে এখানে ভিতর, যে নলেজটা ওঠার পরে যে কাগজগুলো আছে সেটা তো দেখাইলাম যে কী কী কাগজ আমরা পাবো যদি নলেজটা উঠা যায় আমাদের। আর আর যেটা হইতেছে, মানুষের প্রশ্ন হইতেছে যে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবো, অ্যাপ্লাই করবো, নলেজটা নাম্বার পাওয়ার পর মেল করবো বা ফর্ম সাবমিট করবো, যেই প্রসেসটাই থাকুক না কেন, তো আমরা অ্যাপয়েন্টমেন্টের দিন কী কী ডকুমেন্ট পেয়ে যাবো। সেদিনকে আমরা নিয়ে যেতে পারি 8টা ডকুমেন্ট আছে। কী কী ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন সেটা 8টা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তারপর আমি বলে দিচ্ছি যেগুলো লাগবে। আপনাদের অরিজিনাল পাসপোর্ট যেই আছে সেটা সাথে করে নিয়ে যাবেন। তারপর আমাদের পাসপোর্টের যে প্রথম পেজটা আছে, যেটা ভিতরে আমাদের ছবি, ইনফরমেশন যে ফুল পেজটা আছে, সেটাকে একটা কালার প্রিন্ট করবেন 2 কপি, সেটাকে সেটা সাথে করে নিয়ে যাবেন। 4 কপি আপনার ছবি লাগবে, সেটার সাইজ হবে 4 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, আর সেটার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা। তারপর হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন, যেটা আপনার মেল করা হবে আপনাকে, যে এই সময় আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে। আর তারপর নুলেস্তা কপি, এই যে আপনারা যদি স্পন্সর হন এরকম 2 পেজের এটা কালার প্রিন্ট, আর যদি এগ্রিকালচার হয় তাহলে এই 1 পেজের একটা এটা নুলেস্তা কপিটা নিয়ে যাবেন। তারপর VFS এর ফর্ম যে ইটা আছে, এই যেটাকে ডি ফর্ম বলা হয়, সেই ডি ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন। ডি ফর্মটা যদি আপনারা গুগলে সার্চ করেন ডি ফর্ম ইটালি, এটা লিখলেই কিন্তু আপনারা কিন্তু এই প্রথম লিঙ্কটাই এসে পড়বে। এই ফর্মটা আপনারা কিন্তু প্রিন্ট করে
ফিল আপ করে তারপর নিয়ে যাবেন। কম্পিউটার টাইপ করে করতে পারেন। কম্পিউটার টাইপ করে করলে যে সুবিধা হবে, আপনার এখানে কিন্তু সব লেখাগুলো বোঝা যাবে। সো চেষ্টা করবেন এটা কম্পিউটারে ফিল আপ করে নিয়ে যেতে। তারপরে আপনার যেটা হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট, আপনার যেই পেশায় যাচ্ছেন সেই পেশার সম্পর্কে যদি কোনো আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা আপনারা কোথাও থেকে নিয়ে নেবেন। যদি থাকে অলরেডি সেটা প্রিন্ট করে নিয়ে যাবেন। আর হচ্ছে সাথে করে এম্বাসি ফিটা নিয়ে যাবেন। এই 8টা জিনিস আপনার মেনটেন করে যাইতে হবে। আর একটা জিনিস যেটা আমি অ্যাড করব, যেই সময়টা আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবে তার 30 মিনিট আগে চেষ্টা করবেন সেখানে উপস্থিত থাকার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তারপর যদি একটু এড করে দিতে চাই যে যারা 31শে আগস্ট মার্চে আমরা অ্যাপ্লাই করছি, তাদের কিন্তু এখন পর্যন্ত 12টা বাজে 31শে মার্চ 12টা পর্যন্ত যারা অ্যাপ্লাই করছিল তাদের কিন্তু মেল মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট তাদের মেলগুলো পাইছে। তো এখন পর্যন্ত 31শে মার্চেরই যারা মেল করছে তাদেরই রিপ্লাই দেওয়া শেষ হয়নি। সো যারা চিন্তা করতেছি যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ আমরা এপ্রিলে মেল করছি তাদেরটা কবে আসবে, তো আমার ধারণা মতে যেহেতু 12টা পর্যন্ত সময় এসে পড়ছে, তো আর 7 দিনের ভিতরেই সবাই ধীরে ধীরে মেল পাওয়া শুরু করবেন। তো আমাদের কিছু আর অপেক্ষা করতে হবে, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাওয়া শুরু করব। আর যাদের নলেজটার সমস্যা আছে বা আদার কোনো ইনফরমেশনের সমস্যা আছে কিংবা মেল সাবমিট করতে যেয়ে ভুল করছেন, যেমন নামে ভুল করছেন বা জন্ম তারিখে ভুল করছেন কিংবা পাসপোর্ট নাম্বারে বা আদার কোনো কিছুতে ভুল করছেন, তাদের হয়তো একটা মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার কোনো সমস্যা হয়েছে। তারপর আপনাকে হয়তো আবার মেল করা লাগতে পারে। তারপর আপনি যেটা মেলটা করছেন সেটা আবার চেক করে নেবেন যে আপনার সব কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। এমন হতে পারে যে আপনার 1 মাস পর আপনি দেখলেন আপনি এটা ভুল করছেন। সেটা যদি আজকে দেখে আবার একটা রিপিটেড মেল করে দেন, তাহলে একটা ভালো হয় জিনিসটা। তো আবার সবাই একটু চেক করে দেখবেন যে আপনার মেলগুলা যে পাঠাইছেন সেগুলোর কি ইনফরমেশনগুলো ঠিক ছিল কিনা। যাতে আপনার 1 মাস পরে দেখে আফসোস করতে না হয় যে 1 মাস আগে চেক করলে হয়তো আপনি অলরেডি আরেকটা মেল পাঠিয়ে দিতেন। সো সেই জিনিসটা যাতে না হয়, তো এখনই একবার চেক করে নেবেন। আর আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবেন। আর আমি যা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলোর আমি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। যাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা আমাকে ডাইরেক্ট কমেন্টে কিংবা আমার হোয়াটসঅ্যাপে করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।